কবিতা চক্রবর্তীর লেখা গল্প লিপস্টিক। রাত 2টো বাজে। ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ পাতাল ভাবছিল জিনিয়া। ভীষণ কান্না পাচ্ছিল। সবে কয়েক মাস হলো ব্রতিনের সাথে তার বিয়ে হয়েছে। যদিও বাবা মা নিজের বাড়ি ছেড়ে আসার কষ্ট ব্রতিন তার ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিয়েছে অনেকটাই। ভালোই তো ছিল দুজনে, খুব সুন্দর কাটছিল দুজনের নতুন জীবন। কিন্তু কিছুদিন ধরে ব্রতিনের ব্যবহারটা কেমন যেন পাল্টাতে দেখছে জিনিয়া, আর অবাক হয়ে যাচ্ছে। আগের ব্রতিনের সাথে অনেকটাই যেন অমিল। দিন দিন যেন চেনা ব্রতিন অচেনা হয়ে উঠছে জিনিয়ার কাছে। কিছুদিন হলো শাশুড়ি মা তার বড় ছেলের কাছে গেছেন। সারাদিন একা একা বাড়িতে থাকতে ভালো লাগে না জিনিয়ার। ব্রতিন সকালে অফিসে যায়, সেই সন্ধ্যায় ফেরে। সারাদিন একাই থাকে জিনিয়া। ভীষণভাবে দিদির কথা মনে পড়ে তখন। সারা বাড়িতে দিদিকে খুঁজে বেড়ায় প্রত্যেকটি জিনিসের মধ্যে। এই বাড়ি, এই সংসার একদিন তো তার দিদি ঝিলিকের ছিল। বাড়ির প্রত্যেকটা কোণায় দিদির স্মৃতি ছড়িয়ে। দিদির কত জিনিস এখনো এই বাড়িতে ছড়ানো, সেগুলোতে হাত বোলায় জিনিয়া। মনে হয় দিদিকে স্পর্শ করছে। আনমনি দিদির সাথে কত কথা বলে চলে। দিদি তাকে যেন ডাকে, সেই ছোটবেলার মতো, জিনু আমাকে ধর তো, আমি লুকিয়ে আছি। কিন্তু জিনিয়া কোথাও দিদিকে আর খুঁজে পায় না। ঝিলিক আর জিনিয়া 2 বোন, খুব আদরের 2 বোন বড় হয়েছে। কিন্তু 2 বোনের প্রকৃতি একদম আলাদা ছিল। ঝিলিক ছিল একটু অন্তর্মুখী স্বভাবের, কারোর সাথে মিশতে খুব একটা ভালোবাসত না, পড়াশোনা নিয়েই থাকতে ভালোবাসত। বন্ধু ছিল একমাত্র তার ছোট বোন জিনিয়া। অন্যদিকে জিনিয়া ছিল ঠিক উল্টো প্রকৃতির। সাজগোজের প্রতি ভীষণ নেশা ছিল। খুব সুন্দরী সে। ছটফটে স্বভাবে জিনিয়া ছিল বন্ধুদের প্রিয়। বাড়ি হোক বা বাইরে, জিনিয়া সারাদিন মাতিয়ে রাখত সবাইকে। আর সারাদিনের সমস্ত কথা রাতে শুয়ে শুয়ে দিদিকে তার বলা চাই। নতুন নতুন প্রসাধনী কিনে এনে আগে দিদিকে দেখাবি। কতবার বলেছি, দিদি একটু সাজিয়ে দিই তোকে, তুই কেন সাজিস না, সাজলে তোকে কত সুন্দর দেখাবে। কিন্তু ঝিলিক সাজগোজ একটুও পছন্দ করতো না, খুব সিম্পল থাকতে পছন্দ করত। ঝিলিক হেসে বলতো, ওগুলো দিয়ে তুই সাজ, কত সুন্দর লাগে তোকে। 2 বোন পিঠোপিঠি প্রায়। 2 বছরের ছোট জিনিয়া। কিন্তু জিনিয়ার যত আবদার সব ঝিলিকের কাছে। দিদি না তো, যেন মায়েরই আর এক রূপ। হঠাৎ করে 3 বছর আগে পরিচিত একজন একটা সম্বন্ধ নিয়ে আসে জিনিয়াদের বাড়ি। খুব ভালো ছেলে, আর খুব বড় চাকরিও করে ছেলে। ঝিলিকের বাবা পাত্রপক্ষকে আসতে বলেন। নির্দিষ্ট দিনে ছেলের বাবা মা অর্থাৎ ব্রতিনের বাবা মা আসেন ঝিলিকদের বাড়িতে। ঝিলিককে দেখে কথা বলে ভীষণ পছন্দ হয় তাদের। একরকম পাকা কথা দিয়ে যান ঝিলিকের বাবা মাকে। বলে যান ছেলে একবার দেখে গেলেই তারা পাকা দেখার দিন ঠিক করবেন। ঝিলিকের বাবা মাও যেন ছেলের বাড়ি যায়। সোনার টুকরো ছেলে ব্রতিন। এমন ছেলের বউ হবে তাদের মেয়ে ভেবেই তারা ভীষণ খুশি। এরপর একদিন ব্রতিন তার বন্ধুদের নিয়ে ঝিলিককে দেখতে এলো। ঝিলিককে দেখল, তার বন্ধুরাই যা জিজ্ঞেস করার করল। সে কিন্তু কোনো কথা বলল না, কিছু জিজ্ঞাসা করল না। তার চোখ সারাক্ষণ যেন কিছু খুঁজে গেল। পরের কয়েকদিন কোনো খবর দিল না পাত্রপক্ষ। কিছুদিন পর ব্রতিনের বাবা ফোন করে বললেন, আমরা রাজি, আমরা পাকা কথা বলতে আসছি। বিয়ে হয়ে গেল ঝিলিকের। সারা বাড়ি মেতে উঠল সানাইয়ের সুরে, রজনীগন্ধার সুবাসে। জিনিয়া তো পরীর মতো সেজে সারা বাড়ি মাতিয়ে রাখল। নতুন জামাইবাবুর তো বউ থেকে শালিকার দিকে নজর বেশি। জিনিয়াকে নিয়ে সবাই ইয়ার্কি মারতে লাগলো। আনন্দ হাসি গল্পে কেটে গেল বিয়ে রাত। মাঝে মাঝে দিদির বাড়ি চলে যেত জিনিয়া। আসলে দিদিকে ছেড়ে একদম থাকতে পারতো না জিনিয়া। কত কথা জমা হয়ে থাকতো দিদিকে বলার জন্য। দিদিও তো কিছুতেই ছাড়তে চাইতো না ওকে। জামাইবাবু এদিক ওদিক বেড়াতে নিয়ে যেত বউ আর শালিকাকে। তবে বেশি বাইরে যেতে ঝিলিক পছন্দ করতো না। তাই জিনিয়া এলে ঝিলিক ওদের দুজনকে জোর করে বাইরে পাঠাতো। জিনিয়াও ভীষণ ভালোবাসতো তার জামাইবাবুর সাথে বেড়াতে। ভিক্টোরিয়া, ময়দান, নন্দন সব জায়গায় ঘুরত। রেস্টুরেন্টে খেয়ে দিদির জন্য খাবার নিয়ে বাড়ি ঢুকত। তারপর 2 বোন মিলে আবার আগের মতো সারাদিনের গল্প করত। ব্রতিনও যোগ দিত ওদের সাথে। খুব আনন্দে কাটছিল দিনগুলো। কিন্তু কী যে হলো,
এত আনন্দ বোধহয় ভগবানের সহ্য হলো না। বিয়ের কিছুদিন পর ব্রতিন ঠিক করলো ওরা সিমলা যাবে বেড়াতে হানিমুনে। জিনিয়াকেও যেতে বলেছিল, কিন্তু ওর একটা পরীক্ষা ছিল, তাই যাওয়া হলো না। ওরা দুজনেই গেল বেড়াতে। সেখানে গিয়েও দিদি রোজ ফোন করে কত গল্প করতো। আজ তারা কোথায় কোথায় বেড়াতে গেছে, পাহাড়ের সৌন্দর্য কত সুন্দর, কত আনন্দ করছে তারা, সব গল্প করতো বোনকে। হঠাৎ করেই খবর আসে অসাবধানে পাহাড় থেকে পা পিছলে গভীর খাদে পড়ে মৃত্যু হয়েছে ঝিলিকের। দুদিন পর দিদির মৃতদেহ নিয়ে এলো বাড়িতে। শোকে পাথর হয়ে গেছে সবাই। জিনিয়া নিজের কষ্টকে দমিয়ে রেখে যথাসম্ভব সামলালো বাবা মা জামাইবাবুকে। মেয়ের শোকে পাথর হয়ে গেছে ঝিলিকের বাবা মা। ব্রতিনের চোখে জল নেই, সে যেন কাঁদতেও ভুলে গেছে শোকে। কয়েক মাস কেটে গেল। সময় হয়তো কিছুটা হলেও শোক কাটিয়ে দেয়। দিন চলতে লাগলো। আনন্দ যেন সবার জীবন থেকে কোথায় হারিয়ে গেল। একদিন ঝিলিকের শ্বশুর শাশুড়ি জিনিয়াদের বাড়িতে আসলেন। বললেন, ছেলে অফিস যায় না, সারাদিন বাড়িতে মনমরা হয়ে বসে থাকে, মাঝে মাঝে চিৎকার করে ওঠে, পাগলের মতো হয়ে যাচ্ছে ঝিলিকের জন্য। একমাত্র জিনিয়া পারে এই অবস্থা থেকে আমাদের ছেলেকে বাঁচাতে। আপনার ছোট মেয়েটিকে আমাদের দিন, ওকে আমরা ব্রতিনের বউ করে নিয়ে যাই, তাতে যদি আমাদের ছেলেটা স্বাভাবিক হয়। একমাত্র জিনিয়া পারে এই অবস্থা থেকে ব্রতিনকে উদ্ধার করতে। জামাইবাবুর সাথে তো ভালো সম্পর্ক ছিল জিনিয়ার, অনেকটা বন্ধুর মতো ছিল। আরও অনেক কিছু বোঝালেন তারা জিনিয়ার বাবা মাকে। জিনিয়ার বাবা মা প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত রাজি হলেন। তবে জিনিয়ার মত থাকলে তবে। জিনিয়া প্রথমে রাজি না হলেও জামাইবাবুর কথা ভেবে রাজি হলো বিয়েতে। কিছুদিন পর বিয়ে হলো জিনিয়ার সাথে ব্রতিনের। জিনিয়াকে পেয়ে ব্রতিন অনেক স্বাভাবিক হয়ে গেল। অফিস যায় আগের মতো ঘুরতে নিয়ে যায় জিনিয়াকে। দিনগুলো স্বপ্নের মতো কাটতে লাগলো দুজনের। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই স্বপ্ন যেন ভাঙতে শুরু করলো। বরাবর রাতে শোবার আগে মুখে হাতে পায়ে বিভিন্ন রকমের ক্রিম মাখার অভ্যাস জিনিয়ার, সাথে একটু সাজগোজও করে। আসলে স্বাস্থ্য খুব ভালোবাসে যে, সারাদিন তো পায় না ব্রতিনকে, তাই রাতে শোবার সময় একটু সেজে বিছানায় যায়। প্রথম প্রথম ব্রতিন বেশ খুশি হয়েছে, কিন্তু তারপর থেকে বেশ বিরক্তি দেখিয়েছে এই সাজ নিয়ে। বারবার বারণ করে রাতে কোনো রকম সাজগোজ করতে, কিন্তু জিনিয়া সাজবেই, কোনো বারণ সে শুনবে না। এতদিনের অভ্যাস, সাজগোজটা তার অভ্যাস, তার ভালো লাগা। দিদি ড্রেসিং টেবিল পরিষ্কার করতে গিয়ে কিছুদিন আগে খুব সুন্দর একটা শেডের লিপস্টিক পেয়েছিল জিনিয়া, হয়তো বিয়েতে দিয়েছিল। দিদি তো এসব কোনোদিন ব্যবহার করতো না, নিজের অজান্তেই যেন কখন সেই লিপস্টিকটা নিজের ঠোঁটে লাগিয়ে ফেললো জিনিয়া। মনে হলো আয়নার ভেতর থেকে দিদি বলছে, বাহ বোন, তোকে কি সুন্দর মানিয়েছে এই রঙটায়। তারপর থেকে এই কালচে লাল লিপস্টিকটা কেমন যেন একটা নেশার মতো হয়ে গেল, অনেকটা যেন শুকনো রক্তের রঙের লিপস্টিকটা। রোজ রাতে এটার দিকে হাতটা অজান্তেই কখন চলে যেত। 1.5-2 মাস ধরে এটা হচ্ছে। আর তখন থেকে ব্রতিনের ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করছে জিনিয়া। সে রাতে সাজুক সেটা একদম পছন্দ করছে না। মাঝে মাঝে ড্রেসিং টেবিলের সব জিনিস ছুঁড়ে ফেলে দিচ্ছে, বলছে তোমাকে ডাক্তার দেখাতে হবে, এত আসক্তি কিসের তোমার সাজের। বারণ করছি রাতের বেলায় সাজবে না এরকম ভূতের মতো লিপস্টিক পরে, তাও তুমি কোনো কথা শুনছো না। মাঝে মাঝে তো জিনিয়া বিছানায় উঠলে ব্রতিন পাশের ঘরে চলে যাচ্ছে, বলছে এই সাজ না ছাড়লে আমি তোমার পাশে শোবো না। কিন্তু জিনিয়াও জেদ করে থাকে, সে সাজবেই। আজও লাল শাড়িতে নিজেকে খুব সুন্দর করে সাজিয়েছিল জিনিয়া। মাথায় বেল ফুলের মালা, চোখে কাজল, ঠোঁটে সেই কালচে লাল লিপস্টিক। ব্রতিন খাটে বসে একটা সিগারেট ধরিয়েছে। লিপস্টিকটা লাগাতে লাগাতে আয়নায় নিজেকে দেখে নিজেই মুগ্ধ হয়ে গেল জিনিয়া। সত্যি কত সুন্দর লাগছে আজ তাকে। আজ আর ওকে কিছুতেই সরিয়ে দিতে পারবে না ব্রতিন। কিন্তু ব্রতিন হঠাৎ করে এসে প্রচণ্ড আক্রোশে ওর হাত থেকে লিপস্টিকটা ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। জিনিয়ার গালে একটা সজোরে থাপ্পড় মেরে বলল, তুমি পাগল হয়ে যাচ্ছ এই শ্বাস করে, কোনো ডাক্তার পারবে না তোমার এই সাজার রোগ সারাতে। বারবার বারণ করা সত্ত্বেও তুমি রোজ এরকম ভূতের মতো সাজো। তোমার সাথে কিছুতেই এক ঘরে থাকবো না আমি। বলতে বলতে প্রচণ্ড রাগে ঘরে ঢুকে দরজা আটকে দিল ব্রতিন। বাইরে অবাক হয়ে তাকিয়ে থাকলো জিনিয়া। জিনিয়া অনেক অনুনয় বিনয় করলো, আর কোনোদিন সাজবো না, তুমি দরজা খোলো। কিন্তু ভিতর থেকে কোনো সাড়া দিল না ব্রতিন।
পাশের ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে এইসব কথা চিন্তা করছে জিনিয়া। সেই থেকেই অঝরে কেঁদে যাচ্ছে। ব্রতিনের এই পাল্টে যাওয়ার কারণ সে বুঝতে পারছে না। আগে তো কত প্রশংসা করতো তার সাজের। দিদি সাজে না, সেজন্য দিদিকে তার সামনে কত কিছু বলতো। একটু সাজতে শিখতে পারোনি নিজের বোনের কাছ থেকে? সেই ব্রতিন আজ তার সাজ দেখে তাকে পাগল বলছে। ঘরের ভিতর থেকে গ্লাস বোতলের শব্দ শুনে বুঝতে পারল ব্রতিন আজ আবার ভীষণ নেশা করবে, যেটা খুব অপছন্দ জিনিয়ার। কতক্ষণ আর দাঁড়িয়ে থাকা যায়? পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ল জিনিয়া। ঘুম এসেই গেছিল প্রায় জিনিয়ার। পাশের ঘর থেকে ব্রতিনের গলার আওয়াজ শুনে উঠে বসল জিনিয়া। কারোর সাথে মনে হচ্ছে কথা বলছে। গলাটা ধরা ধরা, কেমন একটা কান্নার মতো আওয়াজ। আস্তে আস্তে গিয়ে দাঁড়ালো বন্ধ দরজার কাছে জিনিয়া। এখনো বন্ধ দরজা। ভিতরে কার সাথে এমন করে কথা বলছে ব্রতিন? পাশের জানলাটা একটু ঠেলে দেখল, সেটা খোলা। জানলাটা একটুখানি ফাঁক করে যা দেখল, অবাক হয়ে গেল জিনিয়া। ঝিলিকের একটা খুব সুন্দর ছবি এই ঘরের দেওয়ালে ছিল। জিনিয়া বিয়ে হয়ে এই বাড়ি আসার পর সেটা একরকম জোর করে আলমারিতে তুলে রেখেছিল ব্রতিন, কিন্তু জিনিয়া সেটা আবার টানিয়ে রেখেছিল দেওয়ালে। সেই ছবিটা ধরে ভীষণ কাঁদছে ব্রতিন, আর বলছে, আমাকে ক্ষমা করো ঝিলিক, আমি আর পারছি না। শুধুমাত্র জিনিয়াকে পাওয়ার জন্য সেদিন তোমাকে পাহাড় থেকে ইচ্ছে করে ঠেলে ফেলে দিয়েছিলাম। বিয়েবাড়িতে জিনিয়াকে দেখে ওকে আমি পছন্দ করেছিলাম, লোক পাঠিয়েছিলাম সম্বন্ধের জন্য, তোমার জন্য না। কিন্তু ভুল বোঝাবুঝির জন্য আর বাবা মার জোরাজুরির জন্য তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম আমি। বিয়ের পরও জিনিয়ার জন্য আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তুমি বোধহয় কিছু আন্দাজ করতে পারছিলে। সিমলাতে সেদিন রাতে জোর করে আমি তোমাকে জিনিয়ার মতো সাজাতে গেছিলাম। তোমার কান্না, তোমার কষ্ট তখন আমি কিচ্ছু দেখিনি। একটা কালচে লাল রঙের লিপস্টিক রাগ করে তোমার সারা মুখে মাখিয়ে দিয়েছিলাম। কাজল নিয়ে তোমার সারা শরীরে দাগ করে দিয়েছিলাম। তুমি কিচ্ছু বলনি, তুমি সব সহ্য করেছিলে। হয়তো সব বুঝতে, সেজন্য সব অত্যাচার মুখ বুজে সহ্য করেছিলে। তাও পরদিন আমার সাথে ঘুরতে বেরিয়েছিলে। তোমাকে আমি সহ্য করতে পারছিলাম না। তোমার এই উদাসীন মনোভাব আমার রাগ আরও বাড়িয়ে দিচ্ছিল। তাই আমি তোমার থেকে পালিয়ে যেতে চাইছিলাম, নিষ্কৃতি পেতে চাইছিলাম তোমার থেকে। একটা সুযোগ এসে গেল। কেউ কোথাও নেই দেখে একদম রাস্তার ধারে নিয়ে গিয়ে তোমাকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিয়েছিলাম। কেউ কোনো কিছু সন্দেহ করতে পারেনি। এত কিছুর পর আমি জিনিয়াকে নিজের করে পেয়েছি, কিন্তু জিনিয়ার ঠোঁটে সেই লিপস্টিকের রং আমাকে পাগল করে দিচ্ছে। আমি আর পারছি না ঝিলিক। আমি যেন জিনিয়ার মধ্যে তোমার সেই দিনে লিপস্টিক মাখানো মুখটা দেখতে পাই। আমি তাকাতে পারছি না জিনিয়ার দিকে। তোমার ওই মুখটা আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আমি পাগল হয়ে যাচ্ছি। আমাকে তুমি ক্ষমা করো ঝিলিক। জিনিয়া পাথরের মতো দাঁড়িয়ে সবটা শুনল। একদলা কান্না বুকের ভিতর থেকে গলার কাছে এসে জমা হয়েছে। কান্নার শক্তিও সে হারিয়ে ফেলল। এ কি শুনল সে? নিজের কানকে বিশ্বাস করতে পারছে না জিনিয়া। ঘরের ভিতরে বতিন ঝিলিকের ছবিটা ধরে কত কথা বলে যাচ্ছে আর হাউ হাউ করে কেঁদে যাচ্ছে। আর বাইরে জিনিয়া পাথর হয়ে দাঁড়িয়ে। শেষের কথাগুলো কানের মধ্যে আর যাচ্ছে না। তুমুর আলোড়ন মনের মধ্যে, বুকের মধ্যে ভীষণ কষ্ট, মাথায় হাজার হাতুড়ি মারার শব্দ। হাত পা একটু নাড়াবে সেই ক্ষমতাও নেই। অজ্ঞান হয়ে যাবে মনে হলো, কিন্তু না। শরীরের সমস্ত শক্তিকে এক করে দৌড়ে পাশের ঘরে চলে গেল জিনিয়া। বিছানায় গিয়ে আছড়ে পড়ল। কান্না আসছে না, তার বদলে ভীষণ একটা কষ্ট বুকের মধ্যে। ঘড়িতে দেখল ভোর 4:30। যে পোশাকে ছিল তাতেই বেরিয়ে পড়ল রাস্তায়। তখনও ঠিক করে সকালের আলো ফোটেনি। এতটা রাস্তা কি এক ঘোরের মধ্যে আসলো নিজেই বুঝতে পারল না জিনিয়া। বাপের বাড়ির দরজায় পৌঁছে কলিং বেলটা বাজিয়েই চলল। এত ভোরে কলিং বেলের শব্দে একটু অবাকই হলেন জিনিয়ার বাবা মা। জিনিয়ার মা দরজাটা খুলতেই দেখলেন জিনিয়াকে। ওই রকম পোশাকে বিধ্বস্ত অবস্থায় মেয়েকে দেখে তিনি তাড়াতাড়ি মেয়েকে ধরে জিজ্ঞাসা করতে লাগলেন, কি হয়েছে? জিনিয়ার বাবাও এসে দাঁড়িয়েছেন, কিন্তু কোনো উত্তর দেওয়ার অবস্থায় জিনিয়া ছিল না। কিছু বলার আগে মায়ের হাতে জিনিয়া অজ্ঞান হয়ে পড়ে গেল। বাবা মা তাকে নিয়ে এসে বিছানায় শুয়ে দিলেন। ডাক্তারকে খবর দেওয়া হলো।
তার মধ্যে মুখে জলের ছিটে দেওয়ায় জিনিয়ার জ্ঞান ফিরেছে, কিন্তু কোনো কথার উত্তর দিচ্ছে না, শুধু কেঁদেই চলেছে। এই অবস্থায় জিনিয়ার বাবা মাও এক্ষুনি আর বেশি কিছু জিজ্ঞাসা করলেন না। কিছুক্ষণ পর ডাক্তারবাবু ঢুকলেন। কাছেই থাকেন, পারিবারিক ডাক্তার, বহুদিন এই বাড়ির সাথে পরিচয় ওনার। উনি জিনিয়াকে দেখলেন, তারপর হাসি মুখে জিনিয়ার মাকে বললেন, সুখবর বৌদি, আপনি তো দিদিমা হতে চলেছেন, এবার তো মিষ্টি না খেয়ে যাব না। ঘরের মধ্যে একটা খুশির বাতাস বয়ে গেল, শুধু জিনিয়ার মুখটা অন্ধকার হয়ে গেল। প্রথম মা হওয়ার খুশিতে বুকের মধ্যে আনন্দ উত্তেজনা, কিন্তু ব্রতিনের কথা মনে পড়তেই একরাশ ঘৃণায় মনটা খারাপ হয়ে গেল। ততক্ষণে সকাল অনেকটাই গড়িয়ে গেছে। জিনিয়াকে বাড়িতে দেখতে না পেয়ে ব্রতিন সম্ভাব্য সব জায়গায় খুঁজে ওর বাপের বাড়িতে ফোন করেছে। এখানে আছে জেনে সেও সাথে সাথে চলে এসেছে জিনিয়াকে নিতে। না, বাবা মার অনেক জিজ্ঞাসাতেও জিনিয়া রাতের কোনো কথা বাবা মাকে বলতে পারল না, শুধু কেঁদে গেল। বাবা মা ভাবলেন, স্বামী স্ত্রীর তো কতই ওরকম হয়, আবার সব ঠিক হয়ে যাবে। তারপর এখন তো জিনিয়া মা হতে যাচ্ছে, আর কোনো গণ্ডগোল নিশ্চয়ই হবে না। আর ব্রতিন তো নিতেই আসছে, ওকে ভালো করে বুঝিয়ে বলতে হবে, এই সময় যেন জিনিয়াকে ভালোভাবে রাখে। অবশ্য ব্রতিনের মতো ভালো ছেলের উপর তাদের যথেষ্ট ভরসা আছে। কিছুক্ষণের মধ্যেই ব্রতিন চলে আসলো জিনিয়াদের বাড়ি। ব্রতিন এখন একদম স্বাভাবিক, কাল রাতের অস্বাভাবিকতার চিহ্নমাত্র তার মধ্যে নেই। সন্তান আসার খবরে তো সেই হৈ হৈ করে উঠল আনন্দে, আদরে ভরিয়ে দিল জিনিয়াকে, সব কিছুকে স্বাভাবিক করে দিল এক নিমেষে। জিনিয়া কোনো কথা বলল না। এই অবস্থায় সে কি করবে কি বলবে কিছু বুঝে উঠতে পারছিল না। এখন যদি সে সব কিছু বলে দেয় সবাইকে, তাহলে তার সন্তান একটা খুনির সন্তান হিসেবে সারা জীবন পরিচিত হবে, সেটা সে ভাবতেই পারবে না। আর এই অবস্থায় সে বাবা মাকেই বা কী করে সব সত্যি কথা বলবে, তাদের যথেষ্ট বয়স হয়েছে। কিন্তু দিদি, তার প্রতি অন্যায়ের কোনো শাস্তি কি ওই লোকটা পাবে না? ঘরের মধ্যে রাখা দিদির ফটোটার দিকে নজর গেল। দিদি কেমন হাসছে, মনে হচ্ছে যেন বলছে, দেখি এবার তুই তোর দিদিকে কতটা ভালোবাসিস, আমার হত্যাকারীর সাথে তুই কেমন সংসার করিস দেখি আমি। আবার মাথাটা ঘুরে গেল জিনিয়ার। না, সে কিছুতেই কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না। ব্রতেনকে সে এমন শাস্তি দেবে যা সে কোনোদিন ভুলবে না। ফিরে গেল জিনিয়া ব্রতিনের সাথে বাড়িতে, অনেকটা কষ্ট বুকে চাপা দিয়ে, কাউকে কিচ্ছু বুঝতে না দিয়ে 8 মাস পর একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল জিনিয়া। বাড়িতে লক্ষ্মী এসেছে, তাই প্রত্যেকেই খুব খুশি। কিন্তু এত খুশির মধ্যে জিনিয়া কিন্তু তার লক্ষ্য ভুলে যায়নি একবারের জন্যও। ব্রতিনের সাথে স্বাভাবিক ব্যবহার করলেও দিদির মৃত্যুর কারণটা কোনো সময় ভুলত না। মেয়েকে নিজের দিদির নামে ঝিলিক বলে ডাকা শুরু করলো জিনিয়া। ব্রতিন অনেক আপত্তি করল, কিন্তু কিছুতেই জিনিয়া সেই বারণ শুনল না। যতবার ঝিলিক নামটা শুনত ব্রতিন, জিনিয়া দেখত ব্রতিনের মুখটা অন্যরকম হয়ে যেত। জিনিয়া ব্রতিনের সামনে আরও বেশি বেশি করে মেয়েকে ঝিলিক নামে ডাকা শুরু করলো। ঝিলিক ঝিলিক ঝিলিক, বারবার এই নামটা শুনলে ব্রতিনের মনে পড়ে যায় ঝিলিকের কথা। ঝিলিকের সেই সরল মুখটা চোখের সামনে ভেসে আসে, আর সাথে সাথে সেই রক্তাক্ত মৃত ঝিলিকের মুখটাও মনে পড়ে যায়। সহ্য করতে পারে না কিছুতেই ওই নামটা ব্রতিন, কেমন যেন পাগলের মতো লাগে। এখন তো যতক্ষণ অফিসে থাকে ততক্ষণ যেন ভালো থাকে, বাড়িতে এসে মেয়েকে আদর করতে চাইলেই সেই ঝিলিকের কথা মনে এসে যায়। ঘর থেকে ছিটকে বেরিয়ে যায় ব্রতিন। মাঝরাতে ঘুমটা হঠাৎই ভেঙে গেল ব্রতিনের। বুকের উপর একটা কিছুর স্পর্শে দেখল জিনিয়ার একটা হাত তার বুকের উপর। পাশ ফিরে তাকিয়ে দেখতে গিয়ে প্রচণ্ড ভয় পেয়ে দেখল জিনিয়া ঝিলিকের শাড়ি গয়না সব পরে একদম ঝিলিকের মতো সেজে ঘুমোচ্ছে, আর ঠোঁটে সেই কালচে লাল রঙের শুকনো রক্তের রঙের সেই লিপস্টিক। এবার আর কিছু বলার ক্ষমতা থাকলো না ব্রতিনের। মুখ দিয়ে শুধু একটা গো গো করে আওয়াজ বের হলো। অজ্ঞান হয়ে গেল ব্রতিন। জ্ঞান ফিরলে কিন্তু জিনিয়াকে স্বাভাবিক অবস্থাতেই দেখল ব্রতিন। রাতের সাজের কোনো চিহ্নমাত্র ছিল না জিনিয়ার শরীরে। জিনিয়াকে জিজ্ঞাসা করলে সে সব অস্বীকার করল। এই ঘটনা আরও বেশ কয়েকবার ঘটতে থাকে ব্রতিনের সাথে। প্রত্যেকবার ব্রতিন প্রচণ্ড ভয়ে কাঁপতে থাকে, ঝিলিকের কাছে ক্ষমা চাইতে থাকে চোখ বন্ধ করে, নিজেকে গুটিয়ে নিয়ে দৌড়ে অন্য ঘরে চলে যায়। ব্রতিনের অবস্থা খারাপ হতে থাকে, বাড়িতে ফিরতে চায় না।
কোনো রকমে অফিস ছুটির পর রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরতে থাকে। অনেক ডাক্তার দেখানো হলো, কিন্তু কোনো উন্নতি হলো না। এমন হলো রাতে কিছুতেই ঘুমোতে চায় না, ঘুমের মধ্যে ঝিলিক আসবে সেই ভয়ে সারা রাত জেগে বসে থাকে। অনেকে অনেক রকম কথা বলছে, ঝিলিকের অতৃপ্ত আত্মা ব্রতিনকে ভয় দেখাচ্ছে, ভেবে কেউ কেউ ঝাড়ফুঁক করতেও বলছে। কিন্তু আসল ব্যাপারটা তো জিনিয়া ছাড়া আর কেউ জানে না। জিনিয়া কাউকে জানতে দেয়নি। অবশেষে পাগলা গারদে দেওয়া হলো ব্রতিনকে। ব্রতিন এখন পুরো পাগল, সারাদিন ঝিলিকের সাথে কথা বলে আপন মনে, ওর কাছে ক্ষমা চায়। আজ জিনিয়া দেখতে গেছিল ব্রতিনকে পাগলা গারদে, সেই লিপস্টিকটা পরে। না, জিনিয়াকে দেখে খুব একটা কিছু বলল না ব্রতিন, হয়তো চিনতেই পারল না জিনিয়াকে। চেনার মতো অবস্থায়ও নেই ব্রতিন এখন। একটা পেন্সিল দিয়ে এক মনে কি লিখে যায় মেঝেতে। হঠাৎ জিনিয়া ঠোঁটের দিকে নজর পড়তেই ছুটে দেওয়ালের কাছে চলে গিয়ে দেওয়াল ধরে কাঁপতে থাকে ব্রতিন। চিৎকার করে বলতে থাকে, ক্ষমা করো, ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো। পিছন ফিরে মুচকি হেসে ওখান থেকে বেরিয়ে এলো জিনিয়া। আকাশের দিকে তাকিয়ে বলল, ক্ষমা করিস দিদি, না জেনে তোর মৃত্যুর কারণ হয়েছি আমি। আর আজ আমি নিজের হাতে ব্রতিনকে এমন শাস্তি দিয়েছি ও যার যোগ্য। এছাড়া আমার আর কোনো পথ ছিল না রে দিদি। আমি যেমন তোর বোন, তেমন কারুর মা। আর একজন আসামির সন্তানের থেকে একজন পাগলের সন্তান হওয়া অনেক বেশি সম্মানের। তাই আমি এই পথটাই বেছে নিলাম রে, ক্ষমা করিস আমাকে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।